নমস্কার বন্ধুরা, আগের ক্লাসে আমরা সম্পদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্যগুলি এবং সম্পদের কার্যকারিতা তত্ত্বটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সম্পদের বিভিন্ন শ্রেণী বিভাগগুলি নিয়ে আলোচনা করব। সম্পদ সৃষ্টির উপাদানের ভিত্তিতে সম্পদকে তিনটি ভাগে ভাগ করা হয়। তাহলে সম্পদ সৃষ্টির ভিত্তিতে অন দ্য বেসিস অফ রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর আমরা সম্পদকে তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ ন্যাচারাল রিসোর্স, দ্বিতীয়টি হচ্ছে মানবিক সম্পদ অর্থাৎ হিউম্যান রিসোর্স, তৃতীয়টি হচ্ছে সাংস্কৃতিক সম্পদ বা কালচারাল রিসোর্স। এবারে প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে প্রাপ্ত সম্পদকেই আমরা প্রাকৃতিক সম্পদ বলি অর্থাৎ ন্যাচারাল রিসোর্স। অর্থাৎ প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে আমরা যে সম্পদগুলি আহরণ করতে পারি সেগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন ধরো জল, সূর্যরশ্মি, খনিজ সম্পদ এগুলি। নেক্সট হচ্ছে মানবিক সম্পদ। মানবিক সম্পদ কাকে বলে? মানুষের বিভিন্ন গুণাবলীর মাধ্যমে যে সম্পদ গড়ে ওঠে তাকে মানবিক সম্পদ বলা হয়। অর্থাৎ মানুষ তার বুদ্ধি, কর্মক্ষমতা, শ্রমশক্তি এগুলির মাধ্যমে কিন্তু সম্পদের কার্যকারিতাকে এবং উপযোগিতাকে বাড়িয়ে তুলে কোনো একটি বস্তু বা পদার্থকে সম্পদে পরিণত করতে পারে। তাই এইগুলিকেই আমরা বলতে পারি মানবিক সম্পদ, কারণ এগুলি মানুষের বিভিন্ন গুণাবলীর মাধ্যমে তৈরি হয়। যেমন ধরো কর্মক্ষমতা বা শ্রমশক্তি। কর্মক্ষমতা বা শ্রমশক্তির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের সম্পদ আমরা তৈরি করতে পারি বা আহরণ করতে পারি। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। মানুষের বুদ্ধি, নৈপুণ্য, কৌশল, প্রযুক্তি, জ্ঞান প্রভৃতির মাধ্যমে তৈরি সাংস্কৃতিক উপাদানকে আমরা সাংস্কৃতিক সম্পদ বলি অর্থাৎ কালচারাল রিসোর্সেস। যেমন ধরো প্রযুক্তি, শিল্প, শিক্ষা, সংগঠন এগুলি কিন্তু মানুষের জ্ঞান, বুদ্ধি, প্রযুক্তি, জ্ঞান, নৈপুণ্য, কৌশল এগুলিরই কিন্তু ধারক ও বাহক। তাহলে সাংস্কৃতিক সম্পদ কোনগুলি? প্রযুক্তি, শিল্প, শিক্ষা এগুলি হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। অর্থাৎ বিভিন্ন ধরনের সংস্কৃতি, মানুষের সমাজের মধ্যে থাকা বিভিন্ন ধরনের শিক্ষা সংস্কৃতি, সমাজ সংস্কৃতি, সেই সমাজের বিশ্বাস, ধর্ম, ঐতিহ্য এগুলি হচ্ছে এক একটি সাংস্কৃতিক সম্পদ, যেগুলি চোখে দেখা না গেলেও কিন্তু যেগুলির প্রভাব কিন্তু মানবিক সমাজের মধ্যে বিশেষভাবে পড়ে এবং যার ফলে কিন্তু নতুন নতুন সম্পদ তৈরি হয়। আবার সম্পদের জৈবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সম্পদকে আবার দুটি ভাগে ভাগ করা যায়: জৈব সম্পদ বা বায়োটিক অর অ্যানিমেট রিসোর্স, অজৈব সম্পদ বা ইনঅ্যানিমেট অর অ্যাবায়োটিক রিসোর্স। জৈব সম্পদ বা বায়োটিক রিসোর্স কাকে বলে? প্রকৃতির দ্বারা সৃষ্ট জীবজগৎ থেকে যে সমস্ত সম্পদ পাওয়া যায় তাকে জৈব সম্পদ বা বায়োটিক রিসোর্স বলা হয়। যেমন ধরো প্রকৃতির দ্বারা সৃষ্ট জীবজগৎ অর্থাৎ যে সমস্ত জিনিসের জীবন রয়েছে বা জীবন ছিল কোনো এককালে, সেই সমস্ত বস্তু বা সম্পদকে যখন আমরা বিভিন্ন রকম চাহিদা, আমাদের নিজেদের চাহিদা মেটাবার কাজে লাগাচ্ছি তখন সেগুলি হচ্ছে জৈব সম্পদ। যেমন ধরো জীবজন্তু, মৎস্য, অরণ্য এগুলি হচ্ছে এক একটি জৈব সম্পদ। নেক্সট হচ্ছে অজৈব সম্পদ। কাকে বলে? প্রাণহীন জড় বস্তু থেকে যে সমস্ত সম্পদ সৃষ্টি হয় তাকেই অজৈব সম্পদ বলা হয়। অর্থাৎ যে সমস্ত সম্পদের কোনো প্রাণ না থাকলেও সেগুলিকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি, সেগুলি হচ্ছে অজৈব সম্পদ। যেমন ধরো অক্সিজেন, নাইট্রোজেন, জল, খনিজ দ্রব্য ইত্যাদি। তাহলে অজৈব সম্পদ হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, জল, খনিজ দ্রব্য যেগুলির মধ্যে কোনো রকম জীবসত্তা বা জীবের অস্তিত্ব না থাকলেও এগুলি এক একটি প্রাণহীন জড়বস্তু হলেও কিন্তু এগুলি আমাদের চাহিদা মেটায় তাদের কার্যকারিতার মাধ্যমে। তাই এগুলি হচ্ছে এক একটি অজৈব সম্পদ। এবং জৈব সম্পদ কি? জীবজন্তু, মৎস্য, অরণ্য এগুলি হলো জৈব সম্পদ।
আবার সম্পদের স্থায়িত্বের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ পার্মানেন্সি অফ রিসোর্সেস, এর ভিত্তিতে আমরা সম্পদকে দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে অপুনর্ভব বা গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ, অর্থাৎ রিজার্ভ অর ফান্ড অর এক্সস্টিবল অর নন রিনিউয়েবল রিসোর্স, এবং দ্বিতীয়টি হচ্ছে প্রবহমান বা ফ্লো বা ক্ষয়িষ্ণু বা ইনএক্সস্টিবল বা পুনর্ভব বা অবাধ সম্পদ, অর্থাৎ রিনিউয়েবল রিসোর্স। তাহলে অপুনর্ভব সম্পদ বা গচ্ছিত সম্পদ কাকে বলে? অপুনর্ভব কথাটিতেই বোঝা যাচ্ছে যে যেটিকে আবার পুনরায় ফিরিয়ে আনা যায় না, সেটি হচ্ছে অপুনর্ভব সম্পদ। গচ্ছিত মানে হচ্ছে যে সম্পদের পরিমাণ সীমিত, ওইটুকুই গচ্ছিত রয়েছে। অর্থাৎ ক্ষয়িষ্ণু, যে সম্পদ কোনো একদিন কিন্তু শেষ হয়ে যেতে পারে, ব্যবহারের ফলে দিনে দিনে ব্যবহারের ফলে সেই সম্পদ কিন্তু শেষ হয়ে যেতে পারে, তাহলে সেগুলি হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ। তাহলে একটি সম্পদেরই অনেক নাম, যেমন ধরো অপুনর্ভব, গচ্ছিত, ক্ষয়িষ্ণু। কোনো একটি সম্পদকে আমরা অপুনর্ভব, গচ্ছিত, ক্ষয়িষ্ণু এই তিনটেই বলতে পারি। যে সমস্ত প্রাকৃতিক সম্পদ অসীম নয়, অর্থাৎ যাদের পরিমাণ সীমিত, অর্থাৎ নির্দিষ্ট স্থানে সঞ্চিত বা গচ্ছিত অবস্থায় থাকে এবং ক্রমাগত ব্যবহারের ফলে একদিন শেষ হয়ে যায়, তাদেরকে বলা হয় গচ্ছিত সম্পদ বা ফান্ড রিসোর্স বা রিজার্ভ রিসোর্স বা এক্সস্টিবল রিসোর্স, মানে দিনে দিনে ব্যবহারের ফলে সে সম্পদ কোনো একদিন শেষ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যেমন ধরো কয়লা, লোহা, খনিজ তেল ইত্যাদি। নেক্সট হচ্ছে প্রবহমান বা ক্ষয়িষ্ণু বা পুনর্ভব বা অবাধ সম্পদ। প্রবহমান মানে হচ্ছে যে সম্পদের প্রবাহ চলতে থাকে, সে সম্পদ কিন্তু কোনোদিনই শেষ হয় না। বা এটা হবে অক্ষয়িষ্ণু সম্পদ। এটা হবে অক্ষয়িষ্ণু সম্পদ বা পুনর্ভব বা অবাধ সম্পদ, অর্থাৎ যে সম্পদ বারে বারে ফিরে আসতে পারে বা কোনোদিনই ক্ষয় পায় না। এটা একটু তোমরা চেক করে নিও, এটা ক্ষয়িষ্ণু নয়, এটা অক্ষয়িষ্ণু হবে। এবং যে সম্পদের ক্ষয় নেই সেই সম্পদকে বলা হয় প্রবহমান বা ক্ষয়িষ্ণু বা পুনর্ভব বা অবাধ সম্পদ। ফ্লো অর ইনএক্সস্টিবল অর রিনিউয়েবল রিসোর্স, অর্থাৎ বারবার ব্যবহারের ফলেও যে সমস্ত সম্পদ শেষ হয় না তাকেই বলা হয় পুনর্ভব সম্পদ। যেমন ধরো বাতাস, নদীর জল, সূর্যরশ্মি, এগুলি হচ্ছে এক একটি প্রবহমান বা ক্ষয়িষ্ণু বা পুনর্ভব বা অবাধ সম্পদ। তাহলে স্থায়িত্বের ভিত্তিতে সম্পদকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে অপুনর্ভব বা গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ, দ্বিতীয়টি হচ্ছে প্রবহমান বা ক্ষয়িষ্ণু বা পুনর্ভব বা অবাধ সম্পদ। আবার স্থায়িত্বের ভিত্তিতে আবার সম্পদকে আবার বিশেষ দুটি ভাগেও ভাগ করা যায়। যেমন ধরো আবর্তনশীল সঞ্চিত বা গচ্ছিত সম্পদ এবং বিঘ্নিত প্রবহমান সম্পদ, চোকড ফ্লো রিসোর্স। এগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলি পরীক্ষায় খুবই এসে থাকে এবং তোমরা পারলে এগুলোকে নোট করে নেবে। তাহলে এবার জানবো যে আবর্তনশীল সঞ্চিত বা গচ্ছিত সম্পদ কাকে বলে। রিভলভিং ফান্ড রিসোর্স কথাতেই বোঝা যাচ্ছে, শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এর সংজ্ঞা, আবর্তনশীল সঞ্চিত সম্পদ, অর্থাৎ যে সমস্ত সঞ্চিত বা গচ্ছিত সম্পদ আমাদের পৃথিবীর মধ্যে সীমিত অবস্থায় রয়েছে, যেগুলো দিনে দিনে ব্যবহারের ফলে একদিন শেষ হয়ে যাবে, সেগুলিও কিন্তু কোনো প্রকারে আবর্তিত হয়ে আমাদের আবার কাজে লাগতে পারে, অর্থাৎ সেই সম্পদ শেষ নাও হতে পারে। এগুলি হচ্ছে রিভলভিং ফান্ড রিসোর্স, অর্থাৎ আবর্তনশীল সঞ্চিত বা গচ্ছিত সম্পদ, যেগুলিকে আমরা বিভিন্ন পদ্ধতিতে আবার আমাদের কাজে লাগাতে পারি।
পৃথিবীতে এমন কিছু গচ্ছিত সম্পদ রয়েছে, এখানে এটা গচ্ছিত হবে, এটা বৈচিত্র হবে না, এটা গচ্ছিত সম্পদ হবে, মিস্টেক হয়েছে, গচ্ছিত হবে এটা। তাহলে পৃথিবীতে এমন কিছু গচ্ছিত সম্পদ রয়েছে যাকে বারংবার ব্যবহার করা যায়, এদের আবর্তনশীল সঞ্চিত সম্পদ বা আবর্তনশীল গচ্ছিত সম্পদও বলা হয়। উদাহরণ যেমন দেখো, লোহা বা অ্যালুমিনিয়ামের জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার পর সে লোহা বা অ্যালুমিনিয়ামকে গলিয়ে আবার নতুন জিনিসপত্র তৈরি করা হয়, এভাবেই গচ্ছিত সম্পদের ব্যবহার আবর্তিত হয়, তাই একে আবর্তনশীল সঞ্চিত সম্পদ বলা হয়। তাহলে দেখো, লোহা বা অ্যালুমিনিয়াম তো আমাদের কাছে একটি গচ্ছিত সম্পদ, কিন্তু এগুলি নষ্ট হয়ে যাওয়ার পরও কিন্তু এই লোহা বা অ্যালুমিনিয়াম, ধরো আমাদের বাড়িতে কিছু বাসনপত্র রয়েছে লোহা বা অ্যালুমিনিয়ামের, সেগুলি দিনে দিনে ব্যবহারের ফলে নষ্ট হয়ে যাওয়ার পর কিন্তু সেগুলিকে ফেলে না দিয়ে যদি গলিয়ে আবার নতুন জিনিসপত্র তৈরি করা হয়, তাহলে কিন্তু সেই সঞ্চিত সম্পদকে আমরা আবার ব্যবহার করতে পারবো। তাহলে এই সঞ্চিত সম্পদের ব্যবহার আবর্তিত হচ্ছে, তার ব্যবহারটা আবর্তিত হয়ে আবার আমাদের কাছে ফিরে আসছে। তাহলে এই গচ্ছিত সম্পদগুলিকে, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, এই সমস্ত গচ্ছিত সম্পদগুলিকে আমরা আবর্তনশীল সঞ্চিত বা গচ্ছিত সম্পদের আওতায় ফেলতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা নোট করে নেবে। নেক্সট হচ্ছে বিঘ্নিত প্রবহমান সম্পদ, অর্থাৎ চোকড ফ্লো রিসোর্স। প্রবহমান সম্পদ বলতে আমরা বুঝি যে সম্পদের প্রবাহ দিনের পর দিন চলতে থাকে, অর্থাৎ যে সম্পদ অক্ষয়িষ্ণু, কোনোভাবেই সে সম্পদ কিন্তু শেষ হয় না, দিনে দিনে ব্যবহারের ফলেও কিন্তু কোনোদিনই শেষ হয় না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিঘ্নিত প্রবহমান সম্পদ বা চোকড ফ্লো রিসোর্স। কিছু কিছু প্রবহমান সম্পদ মানুষের বিভিন্ন অপরিকল্পিত ক্রিয়াকলাপের কারণে তাদের যোগান কিন্তু মাঝে মাঝে বিঘ্নিত হয়, বা সেগুলিকে আমরা তাদের প্রকৃত আচরণের মাধ্যমে পেতে পারি না, বা প্রকৃত বৈশিষ্ট্য তাদের আমরা পেতে পারি না। তার ফলে এই যে প্রবহমান সম্পদের যে একটা চরিত্র, সেগুলি বিঘ্নিত হয়, এদেরকেই বলা হয় বিঘ্নিত প্রবহমান সম্পদ বা চোকড ফ্লো রিসোর্স। উদাহরণ হিসেবে বলা যায়, অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে কাঠের যোগান কমে যায়। আমরা সকলেই জানি অরণ্যের কাঠ একটি প্রবহমান সম্পদ, কিন্তু এটি প্রবহমান সম্পদ হলেও মানুষ যদি এটিকে অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিতভাবে খুব কম সময়ের মধ্যে অনেকটা অরণ্য বা বনভূমি ছেদন করে ফেলে বা অনেক গাছ কেটে ফেলে অপরিকল্পিতভাবে, তাহলে কিন্তু সাময়িকভাবে সেই প্রবহমান সম্পদের কমতি কিন্তু আমাদের অনেক দুর্ভোগের কারণ হবে। অর্থাৎ এভাবে যখন প্রবহমান সম্পদের যোগান যখন বিঘ্নিত হয়, তখন তাকে বলা হয় বিঘ্নিত প্রবহমান সম্পদ। আবার বন্টনের ভিত্তিতে অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন সম্পদকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে সর্বত্র প্রাপ্ত সম্পদ বা ইউবিকুইটাস রিসোর্স, দ্বিতীয়টি হচ্ছে সহজলভ্য সম্পদ বা কমনালিটিস অর কমন রিসোর্স, এটা অর হবে না, এটা বানানটা হবে এরকম, কমনালিটিস অর কমন রিসোর্স, দুষ্প্রাপ্য সম্পদ বা রেয়ার রিসোর্স, অদ্বিতীয় সম্পদ বা ইউনিক রিসোর্স। তাহলে বন্টনের ভিত্তিতে আমরা সম্পদকে 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে সর্বত্র প্রাপ্ত সম্পদ, দ্বিতীয়টি হচ্ছে সহজলভ্য সম্পদ, তৃতীয়টি হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ এবং চতুর্থটি হচ্ছে অদ্বিতীয় সম্পদ। এবার সর্বত্র প্রাপ্ত সম্পদ কাকে বলে? যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আমরা পৃথিবীর প্রায় সব জায়গাতেই পেতে পারি, তাদেরকে বলা হয় সর্বত্র প্রাপ্ত সম্পদ। যেমন হচ্ছে বায়ুমণ্ডলের অক্সিজেন। বায়ুমণ্ডলের অক্সিজেন কিন্তু আমরা পৃথিবীর প্রায় সমস্ত জায়গাতেই পেতে পারি, তাই এটি হচ্ছে একটি সর্বত্র প্রাপ্ত সম্পদ, ইউবিকুইটাস রিসোর্স। সেকেন্ড হচ্ছে সহজলভ্য সম্পদ বা কমনালিটিস বা কমন রিসোর্স। যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর সব জায়গায় পাওয়া না গেলেও বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায়, তাদের সহজলভ্য সম্পদ বলা হয়। যেমন ধরো জল, কৃষিজমি, এগুলি কিন্তু পৃথিবীর প্রায় সব জায়গাতেই আমরা পেতে পারি, তাই এগুলি হচ্ছে সহজলভ্য সম্পদ, কারণ এগুলিকে আমরা খুব সহজেই পেতে পারি। থার্ড হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ বা রেয়ার রিসোর্স। যে সমস্ত প্রাকৃতিক সম্পদ মাত্র কয়েকটি স্থানে পাওয়া যায়
তাদের দুষ্প্রাপ্য সম্পদ বলা হয়। যেমন ধরো টিন, পেট্রোলিয়াম, এগুলো কিন্তু আমরা পৃথিবীর খুব কম জায়গাতেই পেতে পারি, তাই এগুলি হচ্ছে এক একটি দুষ্প্রাপ্য সম্পদ বা রেয়ার রিসোর্স। ফোর্থ ইজ অদ্বিতীয় সম্পদ বা ইউনিক রিসোর্স, অর্থাৎ যে সমস্ত প্রাকৃতিক সম্পদ শুধুমাত্র পৃথিবীর একটি মাত্র স্থানেই পাওয়া যায় তাকে একমাত্র লভ্য সম্পদ বা অদ্বিতীয় সম্পদ বলা হয়। যেমন ধরো গ্রিনল্যান্ডের আইভিকটাটের ক্রায়োলাইট, এইটি কিন্তু একমাত্র গ্রিনল্যান্ডের আইভিকটাটেই পাওয়া যায়। কি পাওয়া যায়? ক্রায়োলাইট। ক্রায়োলাইট হচ্ছে একটি অদ্বিতীয় বা ইউনিক রিসোর্স, যেটা আমরা গ্রিনল্যান্ডের আইভিকটাট ছাড়া আর কোথাও পেতে পারি না। এই একটি মাত্র স্থানেই এটি পাওয়া যায় বলে একে একমাত্র লভ্য সম্পদ বা অদ্বিতীয় সম্পদ বা ইউনিক রিসোর্স বলা হয়। আবার অবস্থানের ভিত্তিতে অন দ্য বেসিস অফ লোকেশন অফ রিসোর্সেস আমরা সম্পদকে দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো আঞ্চলিক সম্পদ, দ্বিতীয়টি হলো সর্বব্যাপ্ত সম্পদ। আঞ্চলিক রিসোর্স বা লোকালাইজড রিসোর্স, সর্বব্যাপ্ত সম্পদ বা ইউবিকুইটাস বা ইউবিকুইটিস রিসোর্স। আঞ্চলিক সম্পদ তাকেই আমরা বলবো যে সমস্ত সম্পদ নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকে, তাকে বলা হয় আঞ্চলিক সম্পদ। যেমন ধরো সোনা, বক্সাইট, কয়লা, এগুলি কিন্তু আমরা সব জায়গায় পেতে পারি না, কোনো একটি বিশেষ অঞ্চলের মধ্যে এগুলি সীমাবদ্ধ থাকে, তাই এগুলি হচ্ছে এক একটি আঞ্চলিক সম্পদ বা লোকালাইজড রিসোর্স। প্রশ্ন প্রায় এসেই থাকে যে অবস্থানের ভিত্তিতে সম্পদকে কয়টি ভাগে ভাগ করা যায়, তখন তোমরা বলবে আঞ্চলিক সম্পদ এবং সর্বব্যাপ্ত সম্পদ বা ইউবিকুইটাস রিসোর্স। ইউবিকুইটাস রিসোর্স বা সর্বব্যাপ্ত সম্পদ কাকে বলা হয়? যে সমস্ত সম্পদ পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায় তাকে সর্বব্যাপ্ত সম্পদ বলা হয়। যেমন ধরো জল, বায়ু, সূর্যকিরণ, এগুলি কিন্তু পৃথিবীর প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। পৃথিবীর সব জায়গাতেই এমন কোনো জায়গা নেই যেখানে জল, বায়ু, সূর্যকিরণ পাওয়া যায় না। তাহলে জল, বায়ু, সূর্যকিরণ হলো এক একটি সর্বব্যাপ্ত সম্পদ। নেক্সট হচ্ছে অধিকার বা মালিকানার ভিত্তিতে অন দ্য বেসিস অফ ওনারশিপ ফর রাইট টু রিসোর্সেস সম্পদকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো ব্যক্তিগত সম্পদ বা ইন্ডিভিজুয়াল রিসোর্স, দ্বিতীয়টি হলো সামাজিক সম্পদ বা সোশ্যাল অর কমিউনিটি রিসোর্স, তৃতীয়টি হলো জাতীয় সম্পদ বা ন্যাশনাল রিসোর্স, চতুর্থটি হলো সর্বজনীন সম্পদ বা ইন্টারন্যাশনাল রিসোর্স। এখানে কথাটা সার্বজনীন হবে, নট সর্বজনীন, ঠিক আছে? তাহলে ব্যক্তিগত সম্পদ কাকে বলে? যে সমস্ত সম্পদ ব্যক্তির নিজস্ব অধিকারে থাকে তাদেরকে বলা হয় ব্যক্তিগত সম্পদ। যেমন গাড়ি, জমি, বাড়ি, এগুলি হচ্ছে এক একটি ব্যক্তিগত সম্পদ। দ্বিতীয়টি হচ্ছে সামাজিক সম্পদ। যে সমস্ত সম্পদ মানুষের সামাজিক চাহিদা মেটায়, যেমন ধরো বিদ্যালয়, পাঠাগার, হাসপাতাল, এগুলি আমাদের সামাজিক চাহিদা মেটায়, এগুলিকে বলা হয় সামাজিক সম্পদ। জাতীয় সম্পদ কোনগুলো? যে সমস্ত সম্পদ সরকারের অধীনে থাকে তাদেরকে আমরা বলতে পারি জাতীয় সম্পদ বা ন্যাশনাল রিসোর্স। যেমন ধরো জাতীয় সড়ক, খনি, এগুলি হচ্ছে ন্যাশনাল রিসোর্স। এবার হচ্ছে সার্বজনীন সম্পদ বা ইন্টারন্যাশনাল রিসোর্স, অর্থাৎ সমগ্র মানবজাতির উপকার সাধন করে এমন সম্পর্কে আন্তর্জাতিক সম্পদ বলা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিসোর্সেস। অর্থাৎ বায়ুমণ্ডলের ওজোন স্তর, যেটি কিন্তু মানবজাতির উপকার সাধন করে, সমগ্র পৃথিবীকে একটি সুরক্ষামূলক আবরণ দিয়ে ঢেকে রেখেছে বায়ুমণ্ডলের ওজোন স্তর, যার জন্য পৃথিবীর সমগ্র মানবজাতি কিন্তু উপকৃত হচ্ছে, যার ফলে সূর্যরশ্মির ক্ষতিকারক রশ্মিগুলো আমাদের শরীরকে তেমনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না। তাই বায়ুমণ্ডলের ওজোন স্তর হলো সার্বজনীন সম্পদ। তাহলে অধিকার বা মালিকানার ভিত্তিতে সম্পদকে চারটি ভাগে ভাগ করা হচ্ছে: ব্যক্তিগত সম্পদ, সামাজিক সম্পদ, জাতীয় সম্পদ আর সার্বজনীন সম্পদ।
আবার প্রাপ্যতার ভিত্তিতে সম্পদকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। প্রাপ্যতার ভিত্তিতে অন দ্য বেসিস অফ অ্যাভেলেবিলিটি অর আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। প্রথমটি হচ্ছে বিকশিত বা প্রকৃত সম্পদ, অ্যাকচুয়াল আর ডেভেলপড রিসোর্সেস। দ্বিতীয়টি হলো সম্ভাব্য সম্পদ বা পোটেনশিয়াল রিসোর্সেস। বিকশিত বা প্রকৃত সম্পদ কাকে বলা হয়? যে সমস্ত সম্পদ আবদ্ধ না রেখে প্রতিনিয়ত ব্যবহার করা হয় তাদের বলা হয় বিকশিত বা প্রকৃত সম্পদ। অর্থাৎ যে সমস্ত সম্পদকে আমরা আবদ্ধ না রেখে প্রতিনিয়ত ব্যবহার করে সম্পদ সৃষ্টি করছি সেগুলি হচ্ছে বিকশিত বা প্রকৃত সম্পদ। যেমন ধরো জাপানের জলবিদ্যুৎ সম্পদ, এটি কিন্তু একটি বিকশিত বা প্রকৃত সম্পদ। নেক্সট হচ্ছে সম্ভাব্য সম্পদ, অর্থাৎ যে সমস্ত সম্পদের অস্তিত্ব জানা সত্ত্বেও প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামাজিক বাধার কারণে তাদের ব্যবহার করা সম্ভব হয়নি তাদের সম্ভাব্য সম্পদ বলা হয়, অর্থাৎ পোটেনশিয়াল রিসোর্সেস। অর্থাৎ আফ্রিকার কঙ্গো ও জায়রে দেশের সম্ভাব্য জলবিদ্যুৎ সম্পদ, এগুলিকে আমরা ভেবে থাকি যে এগুলির ভবিষ্যতে উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আফ্রিকার কঙ্গো এবং জায়রে নামক দেশগুলিতে আমরা জলবিদ্যুৎ সম্পদ পরবর্তীকালে ভবিষ্যতে উৎপাদন করতে পারি, এটির একটি সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত উৎপাদন করা সম্ভব হয়নি। তাই এগুলি আমাদের কাছে এক একটি সম্ভাব্য সম্পদ বা পোটেনশিয়াল রিসোর্সেস। নেক্সট হচ্ছে অনুভব বা উপলব্ধির ভিত্তিতে অন দ্য বেসিস অফ ট্যাঞ্জিবিলিটি অফ রিসোর্সেস আমরা সম্পদকে দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে বস্তুগত বা স্পর্শযোগ্য সম্পদ বা ট্যাঞ্জিবল রিসোর্স। দ্বিতীয়টি হচ্ছে অবস্তুগত বা অস্পর্শযোগ্য সম্পদ বা ইনট্যাঞ্জিবল রিসোর্সেস। তাহলে বস্তুগত সম্পদ কাকে বলে? যে সমস্ত সম্পদ স্পর্শযোগ্য, অর্থাৎ আমরা হাত দিয়ে ছুঁতে পারি বা আমরা চোখে দেখতে পাই, যার একটি বস্তুগত চরিত্র রয়েছে, সেগুলি হচ্ছে বস্তুগত সম্পদ। অর্থাৎ কয়লা, আকরিক লোহা, এগুলিকে আমরা হাত দিয়ে ছুঁতে পারি, চোখে দেখতে পারি, তাই এগুলি আমাদের কাছে এক একটি বস্তুগত সম্পদ। নেক্সট হচ্ছে অবস্তুগত সম্পদ বা অস্পর্শযোগ্য সম্পদ। যে সমস্ত সম্পদ স্পর্শযোগ্য নয় সেগুলিকে অবস্তুগত সম্পদ বলা হয়, অর্থাৎ ইনট্যাঞ্জিবল রিসোর্সেস। যেমন ধরো শিক্ষা, আইন, বিজ্ঞান, এগুলি আমাদের কাছে সম্পদ হলেও এগুলির কিন্তু কোনো রকম বস্তুগত চরিত্র নেই, অর্থাৎ এগুলিকে আমরা চোখে দেখতে না পেলেও মানব পরিবেশে এগুলির যথেষ্ট প্রভাব রয়েছে, তাই এগুলি আমাদের কাছে এক একটি অবস্তুগত সম্পদ। তাহলে অবস্তুগত সম্পদগুলি হলো শিক্ষা, আইন, বিজ্ঞান, কলা, কৌশল, বুদ্ধি, এগুলি। আবার বস্তুগত বা স্পর্শযোগ্য সম্পদ হচ্ছে কয়লা, আকরিক লোহা ইত্যাদি। নেক্সট হচ্ছে মানবিক উন্নয়নের ভিত্তিতে আমরা সম্পদকে তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে আয়ু বা লাইফ এক্সপেক্টেন্সি অ্যাজ রিসোর্স, অর্থাৎ মানুষের বেঁচে থাকার সময়কালকেই বলা হয় আয়ু। মানুষ যতদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবে সে কিন্তু সম্পদ উৎপাদনের জন্য যোগ্য। অর্থাৎ মানুষ যতদিন সুস্থভাবে তার আয়ুকে এগিয়ে নিয়ে যেতে পারবে, অর্থাৎ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে, তাহলেই কিন্তু সে সম্পদ উৎপাদন করতে পারবে। তাহলে আয়ু অর্থাৎ লাইফ এক্সপেক্টেন্সি অ্যাজ রিসোর্সও কিন্তু এক প্রকারের সম্পদ। অর্থাৎ মানবিক উন্নয়নের ভিত্তিতে অন দ্য বেসিস অফ হিউম্যান ডেভেলপমেন্ট আমরা সম্পদকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হয়ে গেল আয়ু, অর্থাৎ মানুষ যতদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবে সে সম্পদ উৎপাদনের জন্য যোগ্য, তাই আয়ু বা লাইফ এক্সপেক্টেন্সি অ্যাজ রিসোর্স হচ্ছে আমাদের কাছে এক প্রকারের সম্পদ। সেকেন্ড হচ্ছে জ্ঞান বা নলেজ অ্যাজ আ রিসোর্স। সম্পদ হিসেবে জ্ঞান। সম্পদ সৃষ্টি, আহরণ এবং সংরক্ষণের জন্য জ্ঞান থাকা আবশ্যিক। জ্ঞানের মাধ্যমে মানুষ যে কোনো বস্তু বা পদার্থকে প্রযুক্তি ও বুদ্ধির মাধ্যমে সম্পদে পরিণত করতে পারে। তাহলে সাক্ষরতার হার, শিক্ষার হার, এগুলি হচ্ছে এক একটি সম্পদ। তাহলে সম্পদ হিসেবে জ্ঞান যদি আমরা বলতে চাই তাহলে তার উদাহরণ হচ্ছে সাক্ষরতার হার, শিক্ষার হার, এগুলি হচ্ছে এক একটি জ্ঞান সম্পদ বা সম্পদ হিসেবে জ্ঞান। তাহলে সম্পদ সৃষ্টি এবং আহরণের জন্য জ্ঞান একটি আবশ্যিক মূলধন। জ্ঞান ছাড়া কিন্তু আমরা সম্পদ আহরণ বা উদ্ভাবন করতে পারি না। তাই সম্পদ
উদ্ভাবনের জন্য একটি বিশেষ সম্পদ দরকার, যেটি হচ্ছে জ্ঞান সম্পদ। তাহলে জ্ঞানও হলো একটি সম্পদ। তৃতীয়টি হলো জীবন ধারণের মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাজ রিসোর্স, অর্থাৎ মাথাপিছু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ স্থূল দেশজ উৎপাদনের মাধ্যমে জীবন ধারণের মান পরিমাপ করা হয়। কোনো একটি দেশে জীবন ধারণের মান সম্পদ সৃষ্টিতে সাহায্য করে বা সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে। যেমন ধরো ক্রয় ক্ষমতা, মাথাপিছু জিডিপি, অর্থাৎ মানুষের যদি জীবন ধারণের মান ভালো হয় তাহলে কিন্তু সে তার দেশের বা অঞ্চলের মাথাপিছু ইনকাম বা আয়কে বাড়াতে পারবে। আবার সে অঞ্চলের মাথাপিছু আয় যদি বেশি হয় তাহলেও কিন্তু সম্পদের পরিমাণ সে বৃদ্ধি করতে পারবে। তাহলে জীবন ধারণের মান বা স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাজ রিসোর্স ও কিন্তু এক ধরনের বিশেষ প্রকার সম্পদ, যার মাধ্যমে কিন্তু সম্পদের কার্যকারিতাকে বাড়িয়ে বা সম্পদের উৎপাদনকে বাড়িয়ে সম্পদের পরিমাণকে আমরা বাড়াতে পারি। তাহলে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা সম্পদের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ করলাম। এরপরেও যদি তোমাদের সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিকের সাথে। নমস্কার।